আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে আজও রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করবে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রদল। এছাড়াও দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি রয়েছে ছাত্র সংগঠনটির। গতকাল সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও শিক্ষার্থীরা। নানা শ্রেণী পেশার সাধারণ মানুষও এসব কর্মসূচিতে অংশ নেয়। তারা ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, ছাত্রদলের ক্লাস বর্জনের পাশাপাশি আর কি কি কর্মসূচি আছে জানাবেন। ফাহমিদা, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার যে প্রতিবাদ সারা দেশবাসী করছে তারই ধারাবাহিকতায় কিন্তু আজ ছাত্রদলের কর্মসূচি রয়েছে। ছাত্রদল ক্লাস বর্জনের পাশাপাশি তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, আজ বেলা 12টায় রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ মিছিল করবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এছাড়াও কিন্তু বাংলাদেশের যতগুলো ক্যাম্পাস রয়েছে, যেখানে ছাত্রদলের ইউনিট রয়েছে, প্রত্যেকটি ক্যাম্পাসে কিন্তু একই সাথে এই কর্মসূচি পালন হবে। আমি রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে রয়েছি, আপনাকে একটু দেখাতে চাই। বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য কিন্তু প্রস্তুতি চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাইক সেট করা হচ্ছে, এছাড়া স্পিকার সেট করা হয়েছে। আমরা যেটি জানি যে 12টার দিকে এখানে কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল কিন্তু আমরা দেখেছি রাজধানী সহ সারা দেশেই কিন্তু এই ফিলিস্তিনিতে যে বর্বর হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশের মানুষ কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তারা গতকাল সারা দেশেই কিন্তু বেশিরভাগ স্কুল কলেজে তারা ক্লাস বর্জন করে এই অন্যায়ের, এই নৃশংসতার প্রতিবাদে তারা সড়কে নেমে আসে এবং এটার বিচার দাবি করে। সাধারণ মুসলমানরা, সাধারণ মানুষ যেটি বলছেন সেটি হচ্ছে এই যে হামলা হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, এটি আসলে ধর্মীয় দিক বিবেচনা না করে মানবিক দিক বিবেচনা করে সকল ধর্মের মানুষকে, সকল শ্রেণী পেশার মানুষকে এই অন্যায়ের প্রতিবাদে করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি তারা যে অভিযোগ করছেন, সাধারণ মানুষের মনে যে রক্তক্ষরণ হচ্ছে এই হামলার কারণে, কিন্তু বিশ্বের যে প্রভাবশালী মুসলিম দেশগুলো রয়েছে, তাদের যারা নেতা রয়েছেন, তাদের আসলে সেই রক্তক্ষরণ বা তাদের সেই অনুশোচনা তারা দেখছেন না বলে আমাদেরকে অভিযোগ করেছেন। তারা যেটি দাবি করছেন যে সমগ্র বিশ্বের মুসলিম নেতারা যেন এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং এই অন্যায়ের বিরুদ্ধে সমগ্র বিশ্ব যেন প্রতিবাদ গড়ে তোলেন। আজ রাজধানীতে কর্মসূচি রয়েছে, শুধু ছাত্রদলের নয়, অন্যান্য ছাত্র সংগঠনের কর্মসূচি রয়েছে, ছাত্র শিবিরের কর্মসূচি রয়েছে বিকেলে, এছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনের কর্মসূচি রয়েছে। পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু আজকে এই ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে তারা আজও বিক্ষোভ এবং বিক্ষোভ সমাবেশ, পাশাপাশি প্রতিবাদ মিছিল তারা করবেন। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্যের সামনে থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম ঢাকা থেকে কর্মসূচি সম্পর্কে। এবার আমরা যাব একটু কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। কুমিল্লায় ছাত্রদলের কর্মসূচি কি কি আছে এবং এ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? তাদের দাবি কি কি, বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ উত্তাল কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। পিছিয়ে নেই কুমিল্লাও। আমরা গতকাল দেখেছি যে কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু নগর জুড়ে বিশাল প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। তারা সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে। আমরা নগরীর প্রতিটি অলি গলিতে দেখেছি যে ফিলিস্তিনে যে গণহত্যা, এই গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ছাত্র জনতা, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো। আমরা বিকেলে দেখেছি যে কুমিল্লা নগরীর যেই পূবালী চত্বর, এই পূবালী চত্বরে কিন্তু লুকে লুকারণ্য ছিল। ইতিমধ্যে এত বড় গণজমায়েত এবং এত বড় কর্মসূচি কিন্তু কুমিল্লায় কখনো পালিত হয়নি। আজকে আপনি জানেন যে ছাত্রদল একটি ক্লাস বর্জন কর্মসূচি দিয়েছে। এই ক্লাস বর্জন কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা নগরীর এবং জেলার বিভিন্ন কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খোঁজ খবর
খবর নিয়ে দেখেছি যে ছাত্রদলের ডাকে কিন্তু এই ক্লাস বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। তারা ইসরায়েলের যেই গণহত্যা, ইসরায়েল কর্তৃক যেই বর্বরচিত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তারা প্রতিবাদ জানাচ্ছে। আমি একটু আগে কথা বলেছি কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠুর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আজকে মহানগর ছাত্রদল এবং দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং তারা বিক্ষোভ মিছিল বের করবেন। পূবালী চত্বরে তারা সমাবেশের আয়োজন করেছে। তারা কিন্তু ইসরায়েলি কর্তৃক যেই গণহত্যা পরিচালিত হচ্ছে এর তারা তীব্র প্রতিবাদ জানাবেন এবং এরই মধ্যে তারা বিভিন্ন কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে সংগঠিত করছেন এবং সাধারণ ছাত্রদেরকেও তারা সংগঠিত করে আজকে তারা আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করাবেন বলে ফখরুল ইসলাম মিঠু আমাকে জানিয়েছেন। কুমিল্লার এই ক্লাস বর্জন ছাত্রদলের কর্মসূচি নিয়ে এই ছিল আমার কাছে ফাহমিদার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেটে মিছিল শেষে একাধিক বাটা জুতার শোরুম এবং কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর পুলিশ। এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান, তৌহিদি জনতার ব্যানারে দুর্বৃত্তরা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে না পারলেও পরে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আটক করা হয়েছে। অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এর আগেই সোমবার সিলেটে রেস্টুরেন্ট ভাঙচুরের পাশাপাশি বাটার শোরুমে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আবারও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীল নকশা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গাজা নিয়ন্ত্রণ ও মালিকানার স্বার্থে যুক্তরাষ্ট্রের বাহিনী থাকলে ভালো বলে মন্তব্য করেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে আজও উত্তাল বিভিন্ন দেশ। এরই মধ্যে থেমে নেই গাজার নৃশংসতা। 24 ঘণ্টায় নিহত অন্তত 60। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরান, গাজা ও বাণিজ্য বিষয়ে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে উঠে আসে গাজা প্রসঙ্গ। সাংবাদিকরা ইসরায়েলি বর্বরতা বিষয়ে প্রশ্ন করলেও তা এড়িয়ে যান ট্রাম্প। গাজাকে রিয়েল এস্টেটের জন্য সম্ভাবনাময় উল্লেখ করে অঞ্চলটিকে মুক্তাঞ্চল হিসেবে তৈরি করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। গাজা নিয়ে আমার কি ভাবনা তা আমি আগেও বলেছি। আমি মনে করি সেখানে খুব চমৎকার রিসোর্ট বানানো সম্ভব। আমি চাই সেখানে মার্কিন শান্তি বাহিনী থাকবে, তারাই সেখানে নিয়ন্ত্রণ নেবে। আর হামাস একটা সমস্যার নাম। ট্রাম্পের সুরে সুর মেলান নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ করার কথা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফের জন্য আমরা জিম্মিদের মুক্ত করতে পেরেছি। গাজা থেকে হামাস নির্মূল করতেও আমরা কাজ করব। এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর এসব মন্তব্য হাস্যকর ও মানবতাবিরোধী বলে মনে করছে হামাস সহ ফিলিস্তিনের সাধারণ জনগণ। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক চলাকালীন ওয়াশিংটন ডিসির সড়কে নেমে আসে হাজারো মানুষ। বিক্ষোভ চলমান রয়েছে মরক্কো, তিউনিসিয়া, ফ্রান্স, লন্ডন সহ বিভিন্ন দেশে। থেমে নেই গাজায় ইসরায়েলি বর্বরতা। সবশেষ 24 ঘণ্টায় গাজার বিভিন্ন প্রান্তে নিহত হয়েছে কমপক্ষে 60 জন। দ্বিতীয় দফায় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা কমপক্ষে 1000। উপত্যকাটিতে বাস্তুচ্যুত 4 লাখ ফিলিস্তিনি। সামদানি প্রত্যয়, RTV। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার উদ্যোগে চলছে বিনিয়োগ সম্মেলন। আজ দ্বিতীয় দিনে শিডিউল অনুযায়ী দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ ইপিজেড পরিদর্শন করবেন বিদেশি বিনিয়োগকারীরা।
দুপুর 2:30টায় বাংলাদেশ ও নাসার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ও আলোচনা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বেলা 3টায় বিশ্বব্যাংক গ্রুপের সঙ্গে বাংলাদেশের কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক লঞ্চ সেশন হবার কথা। গতকাল সোমবার সম্মেলনের প্রথম দিনে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে স্টার্টআপ কোম্পানির বিষয়ে। একই দিনে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড ও মিরসরাই শিল্পাঞ্চল ঘুরে দেখেন বিদেশি বিনিয়োগকারীরা। 4 দিনব্যাপী সামিটের প্রথম দিন 25 দেশের 70 জন স্টার্টআপ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অংশ নেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত 10টার দিকে উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। ব্যারিস্টার তুরিনের নামে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন আব্দুল জব্বার নামে এক ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলি করার একটি মামলা রয়েছে। এছাড়া নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেফতার পরবর্তী ব্রিফিংয়ে উত্তরা ডিভিশনের ডিসি মহিদুল ইসলাম বলে, ব্যারিস্টার তুরিনকে আটকের পর তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। এই মুহূর্তে তাকে উত্তরা পশ্চিম থানায় রাখা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। পরিকল্পনা আমি সহ আমার অন্যান্য অফিসাররা 27 মার্চ 2025 মামলাটি রুজু হয়। হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা, সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি। তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ। অরাজনৈতিক বলে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই পাচার অর্থ ফেরানোর সবচেয়ে বড় সুযোগ। তাই সরকারকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে কেউ টাকা পাচারের সাহস না পায়। আরটিভিকে এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি মহাপরিচালক ইফতেখারুজ্জামান ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবি। এই জন্য কাজের গতি বাড়ানোর তাগিদ তাদের। শাকিবুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্থতাভোগী বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে যার পরিমাণ বছরে গড়ে 1,80,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের অন্যতম পাচার অর্থ ফেরত আনা। অর্থনীতিবিদ মাহফুজ কবির মনে করেন, বাংলাদেশ ব্যাংক টাকা ফেরাতে সঠিক পথেই আছে। পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে তার অধীনে আমরা কিন্তু অর্থগুলো ফেরত আনার ব্যবস্থা করতে পারি। কারণ এই দুটো জায়গাতে আসলে কাজ করা হচ্ছে। এই মুহূর্তে আসলে 30টা ফার্মের সঙ্গে আসলে কথাবার্তা হচ্ছে এবং তাদের মধ্যে থেকে আসলে কিছু ফার্মকে নিয়োগ দেওয়া হবে যারা লিগ্যাল কাজগুলো করবে। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে খুবই সিনসিয়ার। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন, তবে প্রক্রিয়া চলমান রাখতে পারলে তা সম্ভব। অর্থ পাচার সহজ, কিন্তু পাচার হওয়া অর্থ ফেরত আনা অনেক কঠিন এবং জটিল। যে বিশাল পরিমাণ অর্থ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাচার হয়, তার মাত্র 1% অর্থ ফেরত আসে। গড় হিসাব করলে 5 থেকে 7 বছর ন্যূনতম পক্ষে সময় লাগে এই যে 1% ফেরত আনতে। কাজে এটা প্রক্রিয়াটাকে জটিল এবং দীর্ঘ, এটা মনে রাখতে হবে। ভবিষ্যতে টাকা পাচার রোধে সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছা, সাথে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকেও সজাগ থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের একদিকে উদ্যোগ, মানে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এর পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টগুলো তৈরি করবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তারা যেহেতু একটা স্বাধীন সংস্থা, তারা কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করবে। এর পাশাপাশি দুদক, যে দেশগুলোতে অর্থ পাচার হয়ে গেছে তাদের দুর্নীতি প্রতিরোধ যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গে কাজ করবে। এইভাবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমি মনে করি যে খুব সফলভাবে বাংলাদেশের থেকে পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আসা সম্ভব। যেই দলে ক্ষমতায় থাকুক না কেন, তাদের রাজনৈতিক অঙ্গীকারটা অব্যাহত থাকবে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের অর্থ ফেরত আনা, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এই অঙ্গীকারটা থাকবে। যেটা প্রয়োজন হবে যে এই অঙ্গীকারটা বাস্তবায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক এবং প্রক্রিয়াগত দক্ষতার কথা যেটি বললাম, সেটি অব্যাহত রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাচার হওয়া কিছু টাকা ফেরত এনে দৃষ্টান্ত সৃষ্টি করার তাগিদ অর্থনীতিবিদদের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।
চৈত্রের গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা 2-3 দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলেও রাজধানী সহ সারা দেশে গরমের তীব্রতা রয়েছে। ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি সহ দেশের 8 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। তবে লঘুচাপের কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং ভারী বৃষ্টিপাত হলে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজারে পরিবেশগত সংকটাপন্ন এলাকা দখল করে নির্মিত হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা মানছে না প্রভাবশালীরা। ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীব বৈচিত্র্য। প্রশাসনের চোখের সামনেই এসব স্থাপনা নির্মাণ হচ্ছে বলে অভিযোগ পরিবেশ আন্দোলনকারী ও স্থানীয়দের। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 1999 সালে কক্সবাজার সৈকত এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ হিসেবে ঘোষণা করে সরকার, যেখানে বলা হয় 120 কিলোমিটার সমুদ্র উপকূল লাগোয়া ঝাউবনের 300 কিলোমিটারের মধ্যে যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। 2017 সালে স্থাপনা নির্মাণ বন্ধে একটি নির্দেশনা দেয় উচ্চ আদালত। তবে তা অমান্য করে রাতের আধারে চলছে ভূমিদস্যুদের জমি দখলের উৎসব। কক্সবাজার জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের চোখের সামনে নির্মিত হচ্ছে এসব স্থাপনা। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ইসিএ এলাকায় বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। এবং হাইকোর্টের রায় অনুযায়ী ইসিএ এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। পরিবেশ অধিদপ্তর এই ব্যাপারে তেমন দায়িত্ব পালন করছে না। আমরা মনে করি তাদের আর কঠোর হওয়া দরকার এবং ইসি আইন মানতে সবাইকে বাধ্য করা উচিত বলে আমি মনে করি। এদিকে ইসিএ অঞ্চলে অনুমোদনহীন ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। ইসি এলাকায় যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছেন তারা টোটালি বিল্ডিং কোড অমান্য করে এসব স্থাপনা গড়েছেন, যার ফলে কক্সবাজার পর্যটন শহরে অর্থাৎ ইসি এলাকায় পানির স্তর নিচে নেমে গেছেন এবং আমরা বিশুদ্ধ পানি সংকটে চরমভাবে দিনরাতিপাত যাপন করছি। দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে ইসিএ এলাকায় সব ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের দাবি সচেতন মহলের। আব্দুল হামিদ, আরটিভি। একসময় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কিশোরগঞ্জের নরসুন্দা নদী মৃতপ্রায়। দখল দূষণ আর হোসেনপুরের কাউনা এলাকার বাদ দেয় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে কিছু জায়গায় ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। দ্রুত দখলমুক্ত করে নদীটি বাঁচানোর দাবি সচেতন মহলের। কিশোরগঞ্জ সংবাদদাতা তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে কিশোরগঞ্জ শহরের মাঝপথ দিয়ে 97 কিলোমিটার পর্যন্ত বয়ে গেছে নরসুন্দা নদীটি। তবে জেলা শহরের প্রাণ নরসুন্দা নদী দখল, দূষণ ও ভরাটের মহোৎসবে বিপন্ন প্রায়। প্রভাবশালীদের দখল, ভরাটে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। নদী রক্ষায় 2012 সালে 110 কোটি টাকার প্রকল্পে 33 কিলোমিটার নদী খনন করা হলেও সুফল মেলেনি। নরসুন্দা নৌকা যেত, বিভিন্ন মালবাহী গাড়ি যেত, সেই নরসুন্দা আমরা কখনো দেখিনি। উৎসমুখে বাদ দিয়ে নদীটিকে ধ্বংস করে ফেলা হয়েছে। পানি প্রবাহের যে রাস্তা সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 110 কোটি টাকার যে প্রকল্প সেটাও সঠিকভাবে বাস্তবায়ন হয় নাই। শুধু ময়লা এবং আবর্জনায় ভরে গেছে। সুন্দা মৃত হওয়ার কারণে আমাদের বাণিজ্যেও কিন্তু একটা বিরাস্তবিরতা। আমাদের নরসুন্দা নদীকে যেন উদ্ধার করে আমরা সেই আগের প্রাণের নদীকে ফিরে পাই। নদীটি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সমীক্ষা প্রতিবেদন দাখিলের পরে কাজ শুরুর কথা জানান এই কর্মকর্তা। কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমাদের বর্তমানে একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। সেই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জুন 2025 খ্রিস্টাব্দের মধ্যেই তারা আমাদেরকে তাদের সংখ্যা প্রতিবেদনটা দাখিল করবেন। দ্রুত খননের পাশাপাশি অবৈধ দখল মুক্ত করে নদীটি বাঁচাতে না পারলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা পরিবেশবাদী সংগঠন ও সচেতন মহলের। নাদিরা সুলতানা, আরটিভি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দীর্ঘ 16 বছর পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রথম ঈদ পালন করেছে দেশবাসী। ভোগান্তি ছাড়াই ঈদে যাতায়াত করতে পেরেছেন নগরবাসী। রেল স্টেশন, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের পদচারণায় মুখর থাকলেও ভোগান্তি ছুটে পারেনি যাত্রীদের। নির্ধারিত সময় ট্রেন ছিঁড়ে যাওয়ায় যেন দীর্ঘদিনের দুঃখ ঘুচল রেল যাত্রীদের। নৌপথে ছিল না বাড়তি টাকা নেয়ার অভিযোগ। কিছু অভিযোগ থাকলেও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে সরকার।
এছাড়া টানা 9 দিনের সরকারি ছুটিও যেন ঈদকে করে তুলেছিল উপভোগ্য। এমন স্বস্তির ঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তোষ প্রকাশ করেছে নেটিজেনরা। শুরু হয়েছে চায়ের উৎপাদন মৌসুম। ছাঁটাইয়ের 3 মাস পর চা বাগান জুড়ে গাছে গাছে এসেছে নতুন কুড়ি। মৌলভীবাজার জেলার 92টি বাগানে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে পাতা তোলা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের আশা চা বিজ্ঞানীদের। মৌলভীবাজার থেকে স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর আহমেদ তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা। প্রকৃতি নির্ভর কৃষিজ পণ্য চায়ের ভালো উৎপাদনের জন্য প্রয়োজন পরিমিত বৃষ্টি এবং সূর্যের আলো। মার্চের শুরুতে একটু বৃষ্টি হওয়াতে গাছে আসতে শুরু করেছে নতুন কুড়ি। এতে বাগানে ফিরছে প্রাণচঞ্চলতা। বেশ কিছু বাগানে পাতা তোলা শুরু করেছেন শ্রমিকরা। এখানে এরিগেশন বারবার দেওয়ার কারণে এখানে চারাটা একটু সুদ ভালো হয়েছে এবং পাতি ভরপুর দেখা যাচ্ছে। কলম করার পরে পানি দেওয়ার পরে তাড়াতাড়ি শুট আসে। পয়সা ডাবল মিলতে ছিল, এখন হয়তো ডাবলও মিলে নাই, ওই জন্য নেরিক পাতি তুলে কেউ ছুটি নিয়ে এলে। মৌলভীবাজারে 92টি সহ দেশে নিবন্ধিত চা বাগান রয়েছে 168টি। এবছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 103 মিলিয়ন কেজি। বৃষ্টি খুবই দরকার, অলরেডি ড্রাউট শুরু হয়ে গেছে। হয়তো সপ্তাহে 1-2 দিন আমরা প্ল্যাকিং করতেছি এই মুহূর্তে। সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি চা গাছ ছাঁটাই করা হয়। এ সময় উৎপাদন বন্ধ থাকায় গাছের পরিচর্যায় ব্যস্ত থাকেন শ্রমিকরা। আশা করছি এবার ভালো হবে এবং কোয়ালিটি ভালো হবে এবং এরপরে এদিকে চায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে মাঠে কাজ করার কথা জানান এই কর্মকর্তা। আবহাওয়া প্রকৃতি আমাদের অনুকূলে এবং আমার মনে হয় যে আমরা খুব একটা ভালো অবস্থায় ইনশাআল্লাহ এবছর আমাদের টার্গেট পূরণ হবে। বিগত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে চায়ের উৎপাদন কম হয়, তবে এবছর অনুকূল আবহাওয়া পেলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা চা বিজ্ঞানীদের। নাদিরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের উপর নতুন করে আরো 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কথা জানান তিনি। ট্রাম্প জানান, যদি চীন মঙ্গলবারের মধ্যে মার্কিন পণ্যের উপর নতুন করে আরোপ করা 34% তুলে না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র আগামী 9 এপ্রিল হতে চীনের পণ্যের উপর আরো 50% শুল্ক আরোপ করবে। তিনি চীনকে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় শোষক বলে অভিহিত করেছেন। পাশাপাশি শুল্ক সমঝোতার জন্য যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, তাদের সঙ্গে দ্রুত আলোচনায় বসার কথাও জানান ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনীয় ভূখণ্ডের খনিজ সম্পদ চুক্তির বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাবে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তথ্যটি নিশ্চিত করে ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সলেরিদেনকো। তিনি জানান, এই সফরে ইউক্রেনীয় প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে চূড়ান্ত আলোচনা করবে। গেল ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের সময় চুক্তিটি সম্পাদনের কথা থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রকাশ্য ঝগড়ার কারণে তা ভেস্তে যায়। চুক্তির খসড়া অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদ থেকে লাভের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের কোষাগারে যাবে। ফেডারেশন কাপ ফুটবলে আজ বিগ ম্যাচ। কোয়ালিফিকেশন রাউন্ডে 1-এর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। দুদলের ম্যাচটি কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে বিকেল 3:15টায়। এর আগে গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফিকেশন নিশ্চিত করাই বসুন্ধরা কিংস মধ্যবর্তী দল বদলে নিজেদের শক্তি বাড়িয়েছে। পূর্ণশক্তির দল নিয়ে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তারা, সাথে নিশ্চিত করতে চায় ফেডারেশন কাপের ফাইনাল। এদিকে কোয়ালিফিকেশন রাউন্ড 2-তে ময়মনসিংহে একই সময় ব্রাদার্সের মুখোমুখি হবে রহমতগঞ্জ। এই ম্যাচে জয়ী দল খেলবে কোয়ালিফিকেশন রাউন্ড 3-তে, আর যারা হারবে তারা বিদায় নেবে আসর থেকে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রাতের বিগ ম্যাচ। প্রথম লেগের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। দু দলের ডেরায় আছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরি। দু দলের মুখোমুখি 4 বারের দেখায় 2বার আর্সেনাল জিতে ফিরলেও
রিয়াল জয়ের মুখ দেখেছে একবার, বিপরীতে একটি ম্যাচ হয়েছে ড্র। এদিকে ইন্টার মিলানের বিপক্ষে আরেক হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে স্বস্তিতে নেই বায়ার্ন। দলে ম্যানুয়েল নুয়ার, জামাল মুসিয়ালা সহ 6 গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরিতে কোচের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ঘরের মাঠ জার্মান জায়ান্টরা অন্তত পয়েন্ট বাঁচানোর লক্ষ্যে ইন্টারের বিপক্ষে মাঠে নামবে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।